এটিএন নিউজ সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারের সাথে আছি আমরা দুজন, আমি উর্মি হাসান এবং আমি তারিক মাহমুদ। শুরুতে জানিয়ে দেব প্রধান শিরোনামগুলি। পদ্মা সেতু বিশ্বে বাংলাদেশ সম্পর্কে ধারণা বদলে দিয়েছে বললেন প্রধানমন্ত্রী। দিনাজপুরে বাস ট্রাক সংঘর্ষে নিহত ৬, আহত ২৮। মশা নিয়ন্ত্রণে সমন্বয়হীনতা, উদ্বেগ বিশেষজ্ঞদের। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলছেন ডক্টর ফরাসুদ্দিন। যুক্তরাজ্যে লেবার পার্টির ভূমিধস বিজয়, ব্যর্থতার দায় নিয়ে ঋষি সুনাকের পদত্যাগ। Sponsored by Abiba Finance Limited. শুনছিলেন শিরোনামগুলি। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে পুরো সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু বাংলাদেশ সম্পর্কে বিশ্বের ধারণা পাল্টে দিয়েছে, বাংলার মানুষের মর্যাদা ফিরিয়ে দিয়েছে। টাকার অঙ্কে পদ্মা সেতুর বিচার হয় না। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের সম্পদ বিক্রি করে শেখ মুজিবের মেয়ে কখনো ক্ষমতায় আসবে না। দেশের সম্পদ বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল খালেদা জিয়া। বক্তব্যে পদ্মা সেতু নির্মাণের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু নির্মাণের সময় থেকেই বিশ্বব্যাংকের সাথে লড়াই চলছে। মামলায় হেরে গিয়ে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করিয়েছিলেন ডক্টর ইউনূস। অডিট রিপোর্টে আসলে গ্রামীণ ব্যাংকের আরও দুর্নীতির খবর পাওয়া যাবে বলে জানান প্রধানমন্ত্রী। পথ বরণ করেছেন, একই সাথে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি ষড়যন্ত্র উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণে আপনি ছিলেন, আপনি পিতার যে গত মাননীয় প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার যখন আমি টাকার অঙ্ক দিয়ে এটা বিচার করব না, কারণ এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতা ব্যর্থ হয়নি, সেই স্বাধীনতা সফল হয়েছে। এবং আমরা এখন আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে 2041 সালের বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। দীর্ঘ 2 যুগ ধরে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু, তারপরও সমন্বিত উদ্যোগ না থাকায় সুফল মিলছে না। এই অবস্থা ছিল রাজধানীর, আর এখন ডেঙ্গুর বিস্তার সারা দেশে। সামনেই পিক টাইম, উদ্বেগের সঙ্গে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরো জানাচ্ছেন নাজিয়া আফরিন। একদিকে যখন এডিস মশা নিধন কার্যক্রমের নানা কর্মসূচি, তখন অন্যদিকে নীরবতা। মশা নিধনে রাজধানী ঢাকার উত্তর আর দক্ষিণ সিটির সমন্বয়হীনতা কি ডেঙ্গু রোগের বিস্তারে ভূমিকা রাখছে? এমন কোনো গবেষণা না থাকলেও ডেঙ্গু রোগীর পরিসংখ্যানে এগিয়ে দক্ষিণ সিটি। যদিও সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের দাবি এসব রোগী ঢাকার বাইরের। থেমে থেমে বৃষ্টি, সংক্রমণ বাড়ার আশঙ্কা সবখানেই। আলাদাভাবে 2 সিটির বিভিন্ন স্থানে কাজ হচ্ছে, তবে তা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয়। জ্ঞান না থাকার ফলে মাঝে মাঝে এমন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে চিরুনি অভিযান নামে, এ নামে, ও নামে, যেগুলো বাস্তবে কাজ করছে না। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে নির্জীব অবস্থাতেও এর ডিম দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, আর সেখানে একটু পানির ছোঁয়াতেই দ্রুত বংশবিস্তার। পরিত্যক্ত পাত্র গ্রাম থেকে শুরু করে শহর সব জায়গাতে ছড়িয়ে গেছে। এই জায়গাগুলোতেও আসলে পৌরসভা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, সিটি কর্পোরেশন বলেন এবং সাধারণ নাগরিক সকলেরই সচেতন হতে হবে যে কোনো পরিত্যক্ত পাত্র, সেখানে যদি 1 সেন্টিমিটার পানিও থাকে
সেই পানিতেও এডিস মশার প্রজনন হয়ে আমাকে, আমার পরিবারের মানুষকে অথবা আমার প্রতিবেশীকে ডেঙ্গু আক্রান্ত করতে পারে। ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে রাজধানীর বাইরেও। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন সেরোটাইপের ভিন্নতা। একটা সেরোটাইপ দিয়েই আক্রান্ত কতবার এবং এবার হতো, তাহলে রোগী কিন্তু এবার খুবই কম হতো। কারণ একটা সেরোটাইপ দিয়ে আক্রান্ত হলে সে বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। কিন্তু দ্বিতীয়বার যদি অন্য সেরোটাইপ দিয়ে আক্রান্ত হয় সেটা কিন্তু উল্টোটা হয়, মানে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে মানুষ। কাজে সেই ঝুঁকিটা ঢাকার বাইরে বেশি। মশা নিধনের কার্যক্রম সারা দেশে একযোগে করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তা না হলে কার্যকর ফল পাওয়া কঠিন, আশঙ্কা তাদের। আগে ঢাকা সিটি আমরা সর্বোচ্চ 2 কোটি মানুষ যদি ধরি, 2 কোটি মানুষ ঝুঁকিতে ছিল, আর এখন আপনার 18 কোটি মানুষই ঝুঁকিতে। 2 কোটি মানুষের ঝুঁকিতে যেটুকু আমাদের কাজ করার সক্ষমতা ছিল, 18 কোটি মানুষের বেলায় সেটা আমাদের আদৌ নেই। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাশ উদ্দিন বলেছেন, চলতি অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও পণ্য সরবরাহের মধ্যে ভারসাম্য আনার তাগিদও দিয়েছেন তিনি। বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে সরকারের ঋণ নির্ভরতা বেসরকারি খাতের বিনিয়োগের উপর প্রভাব ফেলবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। চলতি 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট পাশ করা হয়েছে। এবারের বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে শিরোনামে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। শুক্রবার এফডিসিতে আয়োজিত এ প্রতিযোগিতায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতর্কীরা অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কর ব্যবস্থাপনায় দুর্বলতা, সামাজিক বৈষম্য ও দুর্নীতি বজায় রেখে বাজেট বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। ধনী দরিদ্রের বৈষম্য যেভাবে বেড়ে চলছে, যদি এই বৈষম্য বেড়ে চলতে থাকে তাহলে কিন্তু একটা সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে এবং সেই সামাজিক অস্থিরতার কারণের জন্য আজকে যারা সরকারে রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা চাপ তৈরি হতে পারে। তাই আমরা আমাদের যে বাজেট ঘোষণা করেছি সেই বাজেট বাস্তবায়নের জন্য যাতে ধনী দরিদ্রের বৈষম্যকে কমিয়ে এনে সামাজিকভাবে আমরা সকলের জন্য ন্যায্যতার ভিত্তিতে আমরা এই বাজেটকে আমরা ব্যবহার করতে পারি, সেদিকে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাশ উদ্দিন বলেন, বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে সরকারের ঋণ নির্ভরতা বেসরকারি খাতের বিনিয়োগের উপর প্রভাব ফেলবে। বিদেশ সোর্স থেকে ধার করা কমিয়ে এবং ব্যাংকিং খাত থেকে ধার করা কমিয়ে যদি সেভিং সার্টিফিকেট এবং অনুরূপ অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে আমরা যদি ধার করি, সরকার যদি ধার করে, তাহলে এতে শুধু লাভ লাভ এবং লাভ। প্রতিযোগিতায় সরকারি দল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে হারিয়ে বিরোধী দল হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকরা বিজয়ী হন। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা। সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে কাজ করার অঙ্গীকার করলেন যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এজন্য তার ও লেবার পার্টির উপর বিশ্বাস রাখতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, জমে থাকা জরুরি কাজগুলো আজ থেকেই শুরু হোক। স্টারমার বলেন, আগে দেশ পরে পার্টি, এই নীতিতে চলবে তার সরকার। এর আগে বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ করেন নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী। রাজা তাকে নতুন সরকার গঠনের আহ্বান জানান। তার আগে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ জানান সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির প্রধান ঋষি সুনাক। প্রধানমন্ত্রীর বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে স্ত্রীকে নিয়ে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বিদায়ী ভাষণে বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষোভ ও হতাশার চিত্র ফুটে উঠেছে। নির্বাচনে হারের জন্য নিজের উপর পুরো দায়ভার চাপিয়ে দলের নেতা ও সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন ঋষি। কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে লেবার পার্টি। এ পর্যন্ত লেবাররা 412, কনজারভেটিভরা 121, লিবারেল ডেমোক্রেটসরা 71 এবং অন্যান্য দল 28টি আসন পেয়েছে। পরাজয় স্বীকার করে কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক হবু প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন নিশীথ সূর্য।
রাষ্ট্র পরিচালনায় কনজারভেটিভ পার্টির একের পর এক ব্যর্থতার কারণে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে আগে থেকেই জয় প্রায় নিশ্চিত ছিল লেবার পার্টির। আর এই বিজয়টাকে ভূমিধস পর্যায়ে নিয়ে যাওয়ার কৃতিত্ব যার হাতে, সেই কিয়ার স্টারমারই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হতে যাচ্ছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী। Are the guiding principle for a new government. Country first, party second. 650 আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার 326টি আসন। এ পর্যন্ত প্রকাশিত বেসরকারি ফলাফলে এককভাবে সরকার গঠনে প্রয়োজনের চেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে 14 বছর ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টি। হলবর্ন এবং সেন্ট প্যানক্রাস আসনে জয়ের পর লেবার পার্টির প্রতি আস্থা রাখায় ভোটারদের ধন্যবাদের পাশাপাশি নিরঙ্কুশ বিজয়ে আমরা করে দেখিয়েছি বলে মন্তব্য করেন স্যার কিয়ার স্টারমার। The Labour Party has won this general election and I have called Sir Keir Starmer to congratulate him on his victory. অন্যদিকে নির্বাচনে ভরাডুবির পর পরাজয় স্বীকার করে নিয়ে হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী লেবার পার্টি নেতা কিয়ার স্টারমারকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। এবার 4515 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিনও জয় পেয়েছেন। তবে লেবার পার্টি নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লন্ডনের ইসলিংটন নর্থ আসন থেকে সহজ জয় পান তিনি। আগামী 9 জুলাই অনুষ্ঠিত হবে নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন। এরপর 17 জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে যাত্রা শুরু করবে নতুন পার্লামেন্ট ও নতুন সরকার। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বাজিমাত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। লন্ডনের হ্যামস্টেড ও হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও স্টেপনি আসন থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন রুশনারা আলী। টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন ডক্টর রূপা হক। দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন আফসানা বেগম। তারা সবাই লেবার পার্টির প্রার্থী। বিস্তারিত জানাচ্ছেন শাওন মাহফুজ। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। কনজারভেটিভ পার্টির প্রার্থী ডয়েন উইলিয়ামসের চেয়ে টিউলিপ প্রায় দ্বিগুণ ভোটে জিতেছেন। 41 বছর বয়সী টিউলিপকে লেবার পার্টির অভ্যন্তরে নতুন প্রজন্মের সম্ভাবনাময় রাজনীতিবিদ হিসেবে দেখা হচ্ছে। 2015 সালের নির্বাচনে লেবার পার্টির নিরাপদ বা সেফ সিট নয় এমন আসনে মনোনয়ন পেয়ে প্রথমবারই বাজিমাত করেন টিউলিপ। দুইবার পার্টির ছায়া মন্ত্রিসভায় স্থান পান তিনি। লেবার পার্টি যুক্তরাজ্যের ক্ষমতায় আসায় এবার মন্ত্রিসভাতেও জায়গা পেতে পারেন টিউলিপ। টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও স্টেপনি আসন থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন রুশনারা আলী। স্বতন্ত্র প্রার্থী আজমল মাসরুরকে হারিয়েছেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের এই আসনে 2010 সাল থেকে লেবার পার্টির ব্যানারে এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি। লন্ডনের ইলিং সেন্ট্রাল ও অ্যাক্টন আসনে টানা চতুর্থবার জয় পেয়েছেন ডক্টর রূপা হক। 2015 সাল থেকে টানা 3 বার এমপি নির্বাচিত হয়েছেন রূপা। এবারও লেবার পার্টির টিকেটেই জয়লাভ করেছেন। 2016 সালে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান রূপা হক। সাবেক স্বামী এহতেশামুল হককে হারিয়ে পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে দ্বিতীয়বার এমপি নির্বাচিত হয়েছেন আফসানা বেগম। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। হাঁটতে গেলেও টাকা গুনতে হবে ঢাকায়। হ্যাঁ, ভুল শুনেননি। রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে বার্ষিক 500 টাকা দিয়ে দৈনিক নির্দিষ্ট 1 ঘন্টা হাঁটা বা শরীর চর্চা করা যাবে। শুধু কি তাই, সাধারণ দর্শনার্থীদের উদ্যানের ভেতরে প্রবেশ করতে 20 টাকার টিকিটের মূল্য বাড়ানো হয়েছে 5 গুণ। শফিকুল হকের রিপোর্ট। দুর্লভ প্রজাতির উদ্ভিদ, বৈচিত্র্যময় পাখপাখালি, জীববৈচিত্র্যের এক অপার ভূমি মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন। বৃষ্টি ভেজা ছুটির সকালে যেন অনেকটাই অপরিচিত মনে হতে পারে এই উদ্যান।
কারণ টিকিটের মূল্য ৫ গুণ বৃদ্ধির পর বোটানিক্যাল গার্ডেনে আসার আগ্রহ হারিয়েছেন অনেকেই। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিক্ষার্থী ও নিয়মিত ভ্রমণ পিপাসুরা। ঢাকা যেভাবে আমাদের নগরায়ণ হচ্ছে সেখানে একটা পার্ক আমাদের আছে, সেখানে এইভাবে এত বাড়ানো এটা অবভিয়াসলি অযৌক্তিক। 50 টাকা হতো তাহলে একটা মানা যেত না, 50 টাকা 100 টাকা তো আমাদের মতো সাধারণ মানুষ জনপ্রতি আসতে পারে না। এরকম থাকলে এটা তো এফোর্ড করা সম্ভব না। আমরা আয়সা দেখি 50 টাকার টিকিট, আমরা 100 টাকা দিয়া 2টা টিকিট দিছে, আমাদের ঢুকিয়ে দিছে। উদ্যানে ঢুকতে 6টি ক্যাটাগরিতে নতুন করে প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে। আগে দর্শনার্থীদের প্রবেশ ফি 20 টাকা থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 100 টাকায়। বেড়েছে শিক্ষা সফরে আসা দর্শনার্থীদের টিকিটের দামও। এছাড়া সকালে যারা শরীরচর্চা বা হাঁটতে আসেন তাদের এখন বাৎসরিক কার্ড পদ্ধতিতে গুনতে হবে 500 টাকা করে, যা দিয়ে তারা প্রতিদিন নির্দিষ্ট সময়ে 1 ঘন্টা অবস্থান করতে পারবেন। কিছু লোক ফিরে গেছে, কিছু লোক ঢুকছে আছে, যাদের সামর্থ্য আছে তারা ঢুকছে আছে। এর বিনিময়ে কি হবে? এর বিনিময়ে অসামাজিক কার্যক্রম আরো বাড়বে গার্ডেনে। প্রবেশ ফি বাড়ানোর কারণে দর্শনার্থীর সংখ্যাও কমেছে। 20 টাকা থেকে 100 টাকা হওয়াতে কিছু দর্শনার্থী কম, আর কমবে। 20 টাকা থেকে 100 টাকা তো হওয়ার এটা হয় না। যদি 50 টাকা করতে পারতো, 40 টাকা করতে পারতো, যেমন চিড়িয়াখানা হলো 50 টাকা, তাতে এখন মানুষ আইসা গার্ডেনে না ঢুকে চিড়িয়াখানা চলে যাচ্ছে। আমাদের ব্যবসায়িক দিক দিয়ে ক্ষতি হচ্ছে। এদিকে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি বাড়ানোর প্রতিবাদে শুক্রবার সকালে মানববন্ধন করেছে বেশ কয়েকটি সংগঠন। বৃষ্টি উপেক্ষা করে বোটানিক্যাল গার্ডেনের সামনে এ মানববন্ধন করেন তারা। ফি বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক মন্তব্য করে দ্রুত এ সিদ্ধান্ত বাতিলের দাবিও জানান বক্তারা। এটা একদম কি ধরনের বিষয়, আমাদের মাথায় আসলে কাজ করে না। এই জিনিসগুলো যারা করেছেন তারা কি একটু ভেবেচিন্তে করেন এই বিষয়গুলো? কিছু গভর্নমেন্ট অফিসার একত্রিত হয়ে গভর্নমেন্টকে কেবলমাত্র বেকায়দায় ফেলানোর জন্য, জনগণের সাথে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য 20 টাকাটাকে টেনে তারা 100 টাকা করেছে। এটা আসলে আমরা মনে করি যে আসলে জনগণের সাথে ইনজাস্টিস, আমরা এটা প্রত্যাহার চাই। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে কোটা বিরোধী আন্দোলন দমনের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের নেতারা। এ সময় ক্ষমতায় থাকতে মরণ খেলায় নেমেছেন সরকার বলে মন্তব্য করেন তারা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশটির সঙ্গে করা সমঝোতা স্মারক ও চুক্তির প্রতিবাদে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। সেখানে গণতন্ত্র মঞ্চের নেতারা প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় দেশটির সঙ্গে করা চুক্তি ও সমঝোতা স্মারকের সমালোচনা করে বলেন, এসবের মাধ্যমে বাংলাদেশ নয়, লাভবান হবে ভারত। তারা বলেন, ভারতের সাথে বন্ধুত্বের দাবি করলেও দেশের স্বার্থ রক্ষা করতে পারছে না সরকার। সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, যৌক্তিক আন্দোলনে ভীত হয়ে এই আন্দোলনে বিরোধী দল জড়িত থাকার অভিযোগ তোলা হচ্ছে। ফেনীর উত্তরাঞ্চল ফুলগাজী পরশুরামের দুঃখ যেন মুহুরীর বাঁধ। বর্ষা এলেই বাঁধের বিভিন্ন স্থানে দেখা দেয় ভাঙন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অবকাঠামো ও কৃষিখাতের। স্থায়ী বাঁধের আশ্বাস মিললেও হয় না তার বাস্তবায়ন। ফেনী প্রতিনিধি দিদারুল আলমের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনীবাসীর কাছে বর্ষা মানেই আতঙ্ক। প্রতি বছরের বর্ষায় ভারতের উজানের ঢলে মুহুরী, কুহুয়া এবং সিলোনিয়া নদী রক্ষা বাঁধের বিভিন্ন স্থান ভাঙবে। প্লাবিত হবে ফুলগাজী পরশুরাম উপজেলার বিস্তীর্ণ অঞ্চল। এমনটাই যেন ফেনীবাসীর দুর্ভাগ্য। পাহাড়ি ঢলে ক্ষয়ক্ষতি রোধে 2004-05 অর্থ বছরে শুরু হয় মুহুরী বাঁধের কাজ। 137 কোটি টাকা ব্যয়ে 122 কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ শেষ হয় 2011 সালে। তবে যথাযথ মেরামত ও তদারকি না থাকায় নদীরক্ষা বাঁধ নিজেকেই আর রক্ষা করতে পারছে না। ফি বর্ষায় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে মুহুরী বাঁধ। এরকম পানি আমরা কলসামে দেখি নাই। বাতের ডাগা বাতের যে ডাগা সব লই গেছে গো হতে টানি। বানভাসী মানুষের এই হাহাকার বহুকাল ধরে। বাঁধ ভাঙা মানুষের স্বপ্নগুলো একইভাবে ভেঙে যায়। উজানের ঢলে ভেসে যায় ফসলের ক্ষেত, মাছের ঘের, নষ্ট হয় ঘর গেরস্থালি। যত পুকুরে মাছ গেছে, ঠিক আছে, মানুষের আবাদি ফসল নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে বছরে 2-3 বার ভাঙে। কোনো টেন্ডার দিয়া দূরা করে দিয়ে আর বাদ বাকিটা থাকি যায়, একসাথে কোনোটা হয় না। ক্ষতিগ্রস্ত মানুষের বিস্তর অভিযোগ ঠিকাদার আর পানি উন্নয়ন বোর্ডের বিপক্ষে। বন্যা কবলিত সেই মানুষদের দেখতে গিয়ে আগামী বর্ষা মৌসুমের আগেই মুহুরী, কুহুয়া, সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ শুরুর আশ্বাস দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। ফিজিবিলিটি স্টাডি শেষ হয়ে গিয়েছে। আমরা সপ্তাহখানেকের ভিতরে আমরা কপি পেয়ে যাব।
আমরা চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি যে ডিপিপি প্রণয়ন করতে আগামী 2 মাসের ভিতরে আমরা এটা একটিকে উঠানোর চেষ্টা করব। শুধু আশ্বাস নয়, টেকসই ও দীর্ঘস্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দ্রুত বাস্তবায়নের দাবি এ অঞ্চলের মানুষের। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পুবালী ব্যাংক পিএলসি। মোড়া তৈরি করে নিজেদের স্বাবলম্বী করেছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার নারীরা। পিছিয়ে পড়া এই জনপদে কুটির শিল্প এনে দিয়েছে সচ্ছলতা। বিভিন্ন প্রান্তের পাইকারদের কাছেও বেশ কদর রয়েছে তাদের নিপুণ কাজের। প্রতিনিধি আবু দাউদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাটিরাঙ্গা উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ কাজীপাড়া ও হাতিয়াপাড়া। ওই গ্রামের প্রতিটি বাড়ি যেন ছোট ছোট কুটির শিল্পের কারখানা। বাঁশ বেতের সমন্বয়ে পরম যত্নে এইসব মোড়া তৈরি করছেন সব বয়সী নারীরা। পড়াশোনার অবসরে মায়ের সঙ্গে কাজ করছে স্কুল কলেজ পড়ুয়ারাও। সপ্তাহে 2 থেকে 3 জোড়া মোড়া তৈরি করে থাকেন এক একজন। আকার ভেদে প্রতি জোড়া বিক্রি হয় 350 থেকে 600 টাকায়। সপ্তাহে 1500 টাকা পর্যন্ত এক একজন আয় করতে পারেন বলে জানান এই শিল্পে জড়িতরা। এসব মোড়া বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করেন স্থানীয় পাইকাররা। বিপণন প্রক্রিয়া সহজ হওয়ায় অন্যরাও আগ্রহী হয়ে উঠছেন এই পেশায়। সংসারের কাজ কাম করি সারাদিন, বিকাল টাইমে বসে বা রাতের 10টা পর্যন্ত বানাই। ঘরের কাজ সারি, মোড়াগুলা বানাই। ছেলে মেয়েদের লেখাপড়া সহযোগিতা হয় বা নিজের ঘরে সহযোগিতা হয়। মহিলারা মোড়াগুলো বানা, আমি এদের থেকে খরিদ করি, আমি কিনি এবং ঢাকা সিটাং বিভিন্ন জায়গাতে দিই এবং আমারও লাভ হয়, ওদেরও লাভ হয়। অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি কুটির শিল্পীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যুব উন্নয়ন অধিদপ্তর আছে, বিভিন্ন ক্ষেত্রে তারা ঋণ দিয়ে থাকে। আমাদের মহিলা সংস্থা আছে, বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকে। তো আমরা তাদেরকে মোটিভেট করার জন্য আমরা তাদের মাধ্যমে তাদের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা তারা যেভাবে চায় বিধিবিধানের আলোকে যেটুকু সহযোগিতা করা যায় ততটুকু করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এখন মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। কৃষি প্রধান জেলা নাটোরে মাত্রাতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি। মাটির উর্বরতা শক্তি যেমন কমছে, অতিরিক্ত মাত্রার সার কীটনাশক ছাড়া মিলছে না কাঙ্ক্ষিত ফলনও। ইউরিয়া সার ব্যবহার করেও ফসল ভালো না হওয়ায় দস্তা সার ব্যবহার করছেন কৃষকরা। এতে প্রথম দিকে ফলন ভালো হলেও পরে আর তা কাজে আসে না। অল্প খরচে বেশি লাভ করতে অনেকে আবার জমিতে লবণ ব্যবহার করেন। তাতে প্রথমে সুফল পেলেও পরে মাটি জ্বলে যায়। ফসল রক্ষায় কেউ কেউ রাসায়নিক প্রয়োগ করেন, যা কৃষক, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ। অসাধু ব্যবসায়ীদের চটকদার প্রলোভন তাদের রাসায়নিক সার ও কীটনাশক নির্ভর করে তুলছে। এক্ষেত্রে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের কাছ থেকে সঠিক দিক নির্দেশনা না পাওয়ার অভিযোগও রয়েছে। ভূমি ও মানবদেহের দীর্ঘমেয়াদী ক্ষতি থেকে রেহাই পেতে আধুনিক, যান্ত্রিক ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ কৃষি বিশেষজ্ঞদের। এবারে দেশের বাইরের খবর। নেপালে জোট সরকারের মধ্যে ভাঙনের ফলে মাওবাদী নেতা পুষ্পকমল দাহাল সরকারের পতন এখন সময়ের অপেক্ষা। খড়গ প্রসাদ শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল মার্ক্সবাদী জোট বদল করে নেপালি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। এতে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে পুষ্পকমল দাহালের নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অব নেপাল, যা মাওবাদী পার্টি হিসেবে পরিচিত। নেপালে 275 আসনের পার্লামেন্টে মাওবাদী পার্টির মাত্র 32 জন সদস্য রয়েছেন। অন্যদিকে কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সিপিএন ইউএমএল দলটির হাতে আছে 78টি আসন। পরবর্তী সরকার গড়ার জন্য নেপালি কংগ্রেসের সঙ্গে সিপিএন ইউএমএল এর সমঝোতা অনুযায়ী প্রথমে ওলি প্রধানমন্ত্রী হবেন, আর পরের পর্যায়ে নেপালি কংগ্রেসের শের বাহাদুর দেউবা বসবেন প্রধানমন্ত্রীর চেয়ারে।
সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পদ্মা সেতু বিশ্বে বাংলাদেশ সম্পর্কে ধারণা বদলে দিয়েছে বলেছেন প্রধানমন্ত্রী। দিনাজপুরে বাস ট্রাক সংঘর্ষে নিহত ৬, আহত ২৮। মশা নিয়ন্ত্রণের সমন্বয়হীনতা উদ্বেগ বিশেষজ্ঞদের। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলছেন ডক্টর ফরাসউদ্দিন। যুক্তরাজ্যে লেবার পার্টির ভূমিধস বিজয়, ব্যর্থতার দায় নিয়ে ঋষি সুনাকের পদত্যাগ। বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ মূল্য বেড়েছে ৫ গুণ, কমেছে দর্শনার্থী। ঠিকাদার আর পাওবোর গাফিলতিতে বারবার ভাঙে মুহুরী নদীর বাঁধ। নেপালে জোট সরকারে ভাঙন, দাহাল সরকারের পতন সময়ের অপেক্ষা। এবং বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়াও চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।